আর আমার থেকে পারফেক্ট ম্যানেজার আর তোমার কে হতে পারে বলো? এক্স্যাক্টলি, ঠিক বলেছো। শোনো, এখন থেকে তুমি আমার ম্যানেজার। তোমাকে খুঁজে বের করতে হবে সালিমা বিল্ডার্স গ্রুপের আসল মালিক কে। আসসালামু আলাইকুম বন্ধুরা। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৯তম পর্বের অবিশ্বাস্য মোড় দেখার পর ৩০ নম্বর পর্বে কি ঘটতে যাচ্ছে? রাতুলের জঘন্য চাল আর রাজনীতির শিকার হয়ে মেঘলা কি তার সব সম্পত্তি ও সম্মান ফিরে পাবে? অনিক কি পারবে বুয়া সালিমার আসল রহস্য ফাঁস করে মেঘলাকে তার রাজত্ব ফিরিয়ে দিতে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বন্ধুরা ২৯ নম্বর পর্বের শেষ দৃশ্যটা দেখার পর থেকে আমাদের সবার মনে কিন্তু এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। আপনারা যারা অনেক কষ্ট করে পরম ধৈর্য ধরে এই ৩০ নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের এই ভালোবাসার কথা মাথায় রেখেই আজকের এই বিশেষ ভিডিও। রাতুল যেভাবে মেঘলাকে ফাঁসানোর জন্য নোংরা চাল চালল তা দেখে সত্যি মাথা ঠিক রাখা দায়। মেঘলা এখন যে কঠিন পরিস্থিতির মুখোমুখি, সেখান থেকে সে কিভাবে তার সম্মান আর সম্পত্তি উদ্ধার করবে সেটাই দেখার জন্য সবাই ছটপট করছে। তবে গল্পের আসল মোড় কিন্তু অনিক আর বুয়া সালিমাকে ঘিরে। অনিক যদি একবার বুয়া সালিমার আসল সত্যটা সবার সামনে নিয়ে আসতে পারে, তাহলেই কিন্তু মেঘলা তার হারিয়ে যাওয়া রাজত্ব আর অধিকার ফিরে পাবে। ৩০ নম্বর পর্বে আমরা দেখতে পাবো এক চরম উত্তেজনা। আমাদের ধারণা এই পর্বে অনেক সালিমার ওপর কড়া নজর রাখবে এবং তার পেছনের আসল মাস্টারমাইন্ড কে সেটা খুঁজে বের করার কাছাকাছি চলে যাবে। অন্যদিকে রাতুল হয়তো ভাবছে সে জিতে গেছে, কিন্তু মেঘলাও এত সহজে হার মানার পাত্রী নয়। সেই কিভাবে এই নতুন ষড়যন্ত্রের মোকাবেলা করে নিজের অবস্থান শক্ত করে, সেটাই হবে আগামী পর্বের মূল আকর্ষণ। আবেগ, ভালোবাসা আর টান টান উত্তেজনা সবকিছু মিলিয়ে ৩০ নম্বর পর্বটি হতে যাচ্ছে এক কথায় অসাধারণ। বন্ধুরা, যেমনটা ভিডিওর শুরুতে বলেছিলাম, এবার চলুন জেনে নেওয়া যাক সেই বহুল প্রতীক্ষিত রিলিজ ডেট। গরিব ঘরের রাজপুত্র নাটকের ধামাকা ৩০ নম্বর পর্বটি রিলিজ হতে যাচ্ছে আগামী শনিবার ঠিক দুপুর ১২টায়। তাই সময়টা একদম ক্যালেন্ডারে নোট করে রাখুন, যেন রিলিজ হওয়ার সাথে সাথেই আপনারা নাটকটি দেখে নিতে পারেন। আপনাদের কি মনে হয়, অনিক কি পারবে বুয়া সালিমার রহস্য ফাঁস করতে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে রাখুন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পুরো নাটকের শুরু থেকে বর্তমান পরিস্থিতি এবং বিশেষ করে মেঘলা ও অনিকের জীবনের এই চরম সংকটকাল নিয়ে আজকের ভিডিওতে এমন কিছু ভেতরের তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের পুরো নাটকের সমীকরণ একদম সহজ করে বুঝিয়ে দেবে। তাই একটুও না টেনে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ আজকের এই দীর্ঘ বিশ্লেষণে এমন অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে আসবে যা আপনার নাটকের দেখার আনন্দকে বহু গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, এই নাটকের মূল আকর্ষণ লুকিয়ে আছে অনিক আর মেঘলার সম্পর্কের টানাপোড়েন এবং তাদের চারপাশের মানুষের জঘন্য রাজনীতির ভেতর। আমরা যদি মেঘলার চরিত্রের দিকে তাকাই, তবে দেখব সে কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়। তার যে বিশাল রাজত্ব, তার যে অফিস এবং তার বাবা রেখে যাওয়া যে বিশাল সম্পত্তি, সেটার আসল মালিক কিন্তু মেঘলাই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস এবং চারপাশের লোভী মানুষের চক্রান্তের কারণে মেঘলাকে আজ এক চরম দুর্গতির মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে রাতুল নামের এই চরিত্রটি পুরো নাটকের গল্পকে বিষিয়ে তুলেছে। রাতুল এমন একজন মানুষ যার মনে মেঘলার প্রতি কোনো সত্যিকারের ভালোবাসা বা শ্রদ্ধা নেই। তার পুরো নজরটাই ছিল মেঘলার এই বিশাল সাম্রাজ্য আর সম্পত্তির ওপর। আর এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য রাতুল যে কতটা নিচে নামতে পারে, তার প্রমাণ আমরা একের পর এক ঘটনার মাধ্যমে দেখতে পেয়েছি। রাতুল তার এই নোংরা মিশন সফল করার জন্য অনেক আগে থেকেই একটা মাস্টার প্ল্যান তৈরি করে রেখেছিল। সে খুব ভালো করেই জানত যে মেঘলাকে যদি সরাসরি এই সম্পত্তি থেকে বঞ্চিত করতে হয়, তবে এমন একটা চাল চালতে হবে যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। আর এই ভাবনার জায়গা থেকেই রাতুল খুঁজে বের করে এক বিন্দাস বুয়াকে। এই সাধারণ বুয়াটিকে সে টাকার লোভ দেখিয়ে এবং নানা রকম সুযোগ সুবিধার প্রলোভন দিয়ে সালিমা চরিত্রে রূপান্তর করে। রাতুল এই নকল সালিমাকে দিয়ে অফিসের ভেতরে এবং বাইরে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে মেঘলার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যেতে শুরু করে। সবচেয়ে দুঃখজনক এবং ট্র্যাজিক বিষয় হলো অনেক এই পুরো নোংরা রাজনীতির কথা বিন্দুমাত্র টের পায়নি।
অনেক সরল মনে সবাইকে বিশ্বাস করেছিল এবং সে ভাবতেও পারেনি যে তার এত কাছের মানুষ রাতুল পেছনের দরজা দিয়ে এত বড় একটা জঘন্য জালিয়াতির জাল বুনে চলেছে। অনেককে সম্পূর্ণ অন্ধকারে রেখে রাতুল একের পর এক ঘুঁটি চেলেছে। অনেক যখন নিজের মতো করে সবকিছু সামলানোর চেষ্টা করছিল, ঠিক সেই সুযোগে রাতুল তার আসল রূপটা সবার সামনে উন্মোচন করে। রাতুল মেঘলাকে চরমভাবে অপমান করার জন্য এবং তাকে সবার সামনে ছোট করার জন্য অফিসের ভেতরে এক বিশাল নাটকের জন্ম দেয়। সে মেঘলাকে শুধু অফিস থেকে বের করেই দেয়নি, বরং অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে বস্তির মেয়ে বলে সম্বোধন করেছে। একজন মানুষের আত্মসম্মানে আঘাত করার জন্য এর চেয়ে জঘন্য ভাষা আর কিছু হতে পারে না। মেঘলা, যে এতদিন এই অফিসের সর্বেসর্বা ছিল, যাকে সবাই সম্মান করত, তাকে নিজের তৈরি করা অফিস থেকেই সবকিছু কেড়ে নিয়ে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এই চরম অপমান, এই আকস্মিক আঘাত মেঘলা কোনোভাবেই সহ্য করতে পারছিল না। সে মানসিকভাবে একদম ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল তার চারপাশের পুরো পৃথিবীটা এক নিমেষে ধ্বংস হয়ে গেছে। যার সম্পত্তি, যার বাবা দেওয়া রাজত্ব, সে আজ রাস্তায় এসে দাঁড়িয়েছে। মেঘলা যখন এই চরম বিপদে, নিঃসঙ্গতায় আর অপমানে ঘরের কোণে বসে চোখের জল ফেলছিল, ঠিক তখনই গল্পের সবচেয়ে সুন্দর এবং আশাবাদী মোড়টি আসে। অনেক, যে এতদিন এই রাজনীতির কিছুই জানত না, সে যখন মেঘলার এই চরম দুর্গতির কথা জানতে পারে, তখন সে আর চুপ করে বসে থাকতে পারেনি। অনেক তার সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে মেঘলার পাশে এসে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। অনেক সরাসরি মেঘলার বাড়িতে চলে যায়। মেঘলা প্রথমে অনেককে দেখে হয়তো কিছুটা অবাক হয়েছিল, কিছুটা সংকুচিত হয়েছিল, কিন্তু অনেকের চোখের ভেতরের সেই অকৃত্রিম সহানুভূতি আর ভালোবাসা মেঘলার মনের সমস্ত বরফ গলিয়ে দেয়। বিপদের বন্ধুই যে আসল বন্ধু, অনেক মেঘলার পাশে দাঁড়িয়ে সেটা আবারও প্রমাণ করল। মেঘলার সেই সাধারণ বাড়িতে তাদের দুজনের মধ্যে যে আলাপচারিতা হয়, তা ছিল অত্যন্ত আবেগঘন। মেঘলা অনেককে নিজের হাতে ভালোবেসে রান্না করে দাওয়াত দিয়ে খাওয়ায়। এই যে একসাথে বসে খাওয়া, এই যে সুখ দুঃখের গল্প শেয়ার করা, এর মাধ্যমে তাদের মধ্যে আবার নতুন করে একটা মিষ্টি মিল হতে শুরু করেছে। তাদের এই সম্পর্কটা এখন আর শুধু সাধারণ বন্ধুত্বের জায়গায় আটকে নেই, এটা এখন একে অপরের প্রতি এক গভীর বিশ্বাস আর ভালোবাসায় রূপ নিয়েছে। অনেক মেঘলার এই কান্না ভেজা চোখ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি। সে মেঘলার হাত ধরে প্রতিজ্ঞা করেছে যে সে যে কোনো মূল্যে এই অন্যায়ের প্রতিশোধ নেবে। অনেক নিজের মনে এই শপথ নিয়েছে যে সে সমাজ আর অফিসের সবার সামনে প্রমাণ করেই ছাড়বে যে রাতুলের সাজানো এই সালিমা একটা নকল চরিত্র, এক বিন্দাস বুয়া ছাড়া আর কিছুই নয়। আর মেঘলাই যে আসল সালিমা এবং এই সম্পত্তির প্রকৃত উত্তরাসূরি, সেটা সে আইনি এবং সামাজিক সব দিক থেকে প্রতিষ্ঠা করবেই। অনেকের এই প্রতিজ্ঞা মেঘলার মনে এক নতুন বাঁচার আশা এবং লড়াই গড়ার শক্তি যোগায়। মেঘলা বুঝতে পারে যে এই নিষ্ঠুর পৃথিবীতে সবাই তাকে ছেড়ে চলে গেলেও অনেক নামের এই রাজপুত্রটি তাকে কখনো ছেড়ে যাবে না। এখন পুরো নাটকের কাহিনীর সবচেয়ে বড় প্রশ্ন, এবং যা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, তা হলো মেঘলা কি আসলেই তার হারিয়ে যাওয়া সমস্ত সম্পত্তি আর সম্মান রাতুলের নোংরা হাত থেকে কেড়ে নিয়ে নিজের রাজত্বে ফিরে পেতে পারবে? মেঘলার জীবনের এই আকস্মিক বিপর্যয় এবং অনেকের মধ্যকার যে নীরব লড়াই, তা এই কাহিনীর গভীরতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। মেঘলা, যে এই বিশাল রাজত্ব আর কর্পোরেট সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী ছিল, তাকে যেভাবে এক রাতের ব্যবধানে নিজের তৈরি করা জায়গা থেকে উচ্ছেদ করা হলো, তা ক্ষমতার লোভ আর বিশ্বাসঘাতকতার এক নিকৃষ্টতম উদাহরণ। রাতুল তার এই মিশন সফল করার জন্য অনেক আগে থেকেই পর্দার আড়ালে ঘুঁটি চালছিল। সে খুব ভালো করে জানত যে মেঘলার মতো একজন আত্মবিশ্বাসী এবং শক্ত মনের মেয়েকে সহজে তার আসন থেকে সরানো যাবে না। তাই সে বেছে নেয় জালিয়াতির এক অভিনব রাস্তা। এক সাধারণ বিন্দাস বুয়াকে টাকার জোরে এবং সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে রাতুল রাতারাতি সালিমা চরিত্রে রূপান্তর করে। এই বুয়াকে এমনভাবে গ্রুম করা হয়েছিল এবং অফিসের নথিপত্রে এমন সব ভুয়া প্রমাণ তৈরি করা হয়েছিল, যাতে প্রথম দেখায় যে কেউ তাকেই আসল সালিমা বলে ভুল করে। রাতুল এই নকল চরিত্রটিকে মেঘলার মুখোমুখি দাঁড় করিয়ে পুরো অফিসের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার এক নোংরা রাজনীতি খেলেছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, অনেক এই পুরো জঘন্য ষড়যন্ত্রের কথা বিন্দুমাত্র টের পায়নি। অনেক সরল বিশ্বাসে চারপাশের পরিস্থিতিকে যেভাবে দেখছিল, তার পেছনের অন্ধকার সত্যটা তার ধারণার বাইরে ছিল।
অনেককে সম্পূর্ণ অন্ধকারে রেখে রাতুল যখন মেঘলাকে বস্তির মেয়ে বলে চরম অপমান করল এবং ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল, তখন অনেকের সামনে পুরো বাস্তবতার একটা নতুন দরজা খুলে যায়। মেঘলার এই আকস্মিক পতন এবং মানসিকভাবে ভেঙে পড়ার দৃশ্যটি অনেককে গভীরভাবে নাড়া দেয়। মেঘলা যখন নিজের সমস্ত সম্মান এবং সম্পত্তি হারিয়ে এক অন্ধকার ঘরের কোণে অশ্রু বিসর্জন দিচ্ছিল, তখন অনেক সমস্ত সামাজিক দ্বিধা এবং রাতুলের তৈরি করা ভুয়া দেওয়াল ভেঙে মেঘলার পাশে গিয়ে দাঁড়ায়। মেঘলার সেই সাধারণ বাড়িতে অনেকের আগমন এই গল্পের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। অপমানের তীব্রতায় যখন মেঘলা নিজেকে গুটিয়ে নিয়েছিল, তখন অনেকের এই নিঃস্বার্থ পাশে দাঁড়ানো তার মনে এক নতুন আশার আলো জন্মায়। মেঘলা নিজের হাতে রান্না করে অনেককে খাওয়ায়, যা কেবল একটি সাধারণ আপ্যায়ন ছিল না, বরং ছিল তাদের মধ্যকার হারিয়ে যাওয়া বিশ্বাস আর নতুন এক মিষ্টি সম্পর্কের সূচনা। অনেক মেঘলার এই অসহায়ত্ব দেখে নিজের মনের ভেতর এক কঠিন প্রতিজ্ঞা গড়ে তোলে। সে মেঘলার হাত ধরে শপথ নেয় যে রাতুলের এই সাজানো খেলা সে মাঝপথেই থামিয়ে দেবে। এই বিন্দাস বুয়া যে আসলে এক জঘন্য জালিয়াতির অংশ এবং মেঘলাই যে এই সাম্রাজ্যের আসল সালিমা, সেটা অনেক আইনি ও সামাজিক সব দিক থেকে প্রমাণ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই কাহিনীর সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে এখন, যখন রাতুল মেঘলাকে খালি হাতে বের করে দিয়ে নিজেকে অপরাজেয় ভাবছে। রাতুল এখন চরম ফুরফুরে মেজাজে অফিসের সিংহাসনে বসে আছে এবং সে ভাবছে তার এই জালিয়াতি ধরার ক্ষমতা কারও নেই। কিন্তু সে অনেকের ভেতরের এই নতুন রূপ আর জেদকে অনুমান করতে পারেনি। অনেক এখন আর আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিতে রাজি নয়। সে খুব ঠান্ডা মাথায় গোপনে রাতুলের এই নকল সালিমার আসল পরিচয়, তার অতীত জীবন এবং রাতুলের সাথে তার আর্থিক লেনদেনের সমস্ত গোপন নথিপত্র আর অকাট্য প্রমাণ জোগাড় করার মিশনে নেমেছে। অনেক এমন এক মাস্টার প্ল্যান তৈরি করছে যা দিয়ে অফিসের সবার সামনে এবং আইনের চোখে রাতুলের এই সাম্রাজ্য এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে এই লড়াইয়েও রাতুল সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে যখনই বুঝতে পারবে অনেক তার এই গোপন রাজনীতির গোড়ায় হাত দিয়েছে, তখন সে নিজেকে বাঁচাতে এবং এই বিশাল সম্পত্তি নিজের দখলে রাখতে আরও বড় এবং মারাত্মক কোনো নোংরা চাল চালার চেষ্টা করবে। অনেক এবং মেঘলাকে চিরতরে এই পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য সে হয়তো কোনো নতুন ফাঁদ বাঁধবে। কিন্তু এই দীর্ঘ ট্র্যাজিক যাত্রার মূল সৌন্দর্য এখানেই যে মেঘলা যদি তার হারিয়ে যাওয়া সম্মান, সম্পত্তি এবং রাজত্ব ফিরে পায়, তবে সেটা সম্ভব হবে অনেকের এই জানপ্রাণ লড়াই, বুদ্ধিমত্তা এবং চরম আত্মত্যাগের মধ্য দিয়েই। অনেক তার সাহসের জোরে রাতুলের প্রতিটি চাল ভেস্তে দিয়ে মেঘলাকে তার হৃত গৌরব ফিরিয়ে দেবে। গল্পের এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বই এখন এই নাটকের মূল চালিকা শক্তি। এই পুরো নাট্যবৃত্তের ইতিহাসকে যদি এক ভিন্ন কোণ থেকে ব্যবচ্ছেদ করা যায়, তবে দেখা যাবে এটি আসলে নিখাদ এক মনস্তাত্ত্বিক দাবার ছক। এই গল্পের মূল দ্বন্দ্ব কেবল ক্ষমতার হাতবদল কিংবা ধন সম্পত্তি দখলের চিরাচরিত লড়াই নয়, বরং এটি মানুষের ভেতরের চরম অহংকার ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এক শান্ত, ধৈর্যশীল ও আইনি বুদ্ধিমত্তার দীর্ঘ ইতিহাস। পুরো কাহিনীর মূল ভরকেন্দ্র দাঁড়িয়ে আছে মেঘলার মতো এক মর্যাদা সম্পন্ন নারীর আত্মসম্মান ধূলিসাৎ হওয়া, এবং তার বিপরীতে দাঁড়িয়ে অনেকের এক নীরব রণকৌশলী যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশের ওপর। এই ইতিহাসের প্রতিটি মোড় অত্যন্ত জটিল এবং মনস্তাত্ত্বিকভাবে গভীর। কাহিনীর একদম শুরুর প্রেক্ষাপট যদি আমরা খতিয়ে দেখি, তবে স্পষ্ট হবে যে মেঘলার বাবার তৈরি করা এই বিশাল কর্পোরেট সাম্রাজ্য ও তার রাজত্ব ছিল মেঘলার জীবনের সবচেয়ে বড় গৌরব। মেঘলা এই সিংহাসনে বসেছিল তার সততা, যোগ্যতা এবং রক্তের উত্তরাধিকার নিয়ে। অফিসের প্রতিটি নথিপত্র এবং কর্মচারী সমাজ মেঘলার দক্ষ নেতৃত্বের ওপর ভরসা রাখত। কিন্তু মেঘলা তার সরলতা আর পেশাদারিত্বের কারণে কখনো টের পায়নি যে তার অতি কাছের মানুষগুলোর মনের ভেতরে কতটা নোংরা লোভের ইতিহাস তৈরি হচ্ছে। মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি এটাই যে অন্ধকারের চক্রান্তগুলো সবসময় সবচেয়ে বিশ্বস্ত আলোতেই লুকিয়ে থাকে। এই কাহিনীর সবচেয়ে বড় খলনায়ক রাতুল মূলত এক সুদূর প্রসারী ও ঠান্ডা মাথার অপরাধী।
মেঘলার প্রতি কোনোদিন তার বিন্দুমাত্র অনুরাগ ছিল না। তার পুরো উদ্দেশ্য ছিল মেঘলার বাবার রেখে যাওয়া এই বিশাল সম্পত্তি ও রাজত্ব যে কোনো উপায়ে নিজের মুঠোয় নেওয়া। রাতুল খুব ভালো করেই জানত যে মেঘলার মতো শক্ত মেরুদণ্ডের মেয়েকে সাধারণ কোনো চক্রান্ত দিয়ে বা ভয় দেখিয়ে পথ থেকে সরানো অসম্ভব। তাই সে এমন এক জালিয়াতির আশ্রয় নেয় যা একাধারে অদ্ভুত এবং ভয়ানক। রাতুল সমাজের এক সুবিধাবঞ্চিত বিন্দাস স্বভাবের সাধারণ বুয়াকে টাকার প্রলোভন ও বিলাসবহুল জীবনের লোভ দেখিয়ে নিজের হাতের পুতুল হিসেবে তৈরি করে। মাসের পর মাস ধরে এই বুয়াকে কর্পোরেট চালচলন ও আভিজাত্যের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয় ভুয়া সালিমা চরিত্রে। রাতুল কেবল এই চরিত্রই তৈরি করেনি, বরং অফিসের কিছু অসাধু কর্মকর্তার সহায়তায় মেঘলার বাবার আমলের অতি গোপনীয় দলিল দস্তাবেজ জালিয়াতি করে মিথ্যার এক নিশ্ছিদ্র দেয়াল তৈরি করেছিল। এই পুরো ইতিহাসের সবচেয়ে ট্র্যাজিক এবং অসহায় চরিত্রটি ছিল অনিক। অনিক সবসময় ন্যায়ের পক্ষে থাকা এক আদর্শবাদী যুবক, যে রাতুলকে নিজের পরম সুহৃদ ও বিশ্বস্ত বন্ধু মনে করত। অনিককে সম্পূর্ণ অন্ধকারে রেখে রাতুল যখন তার চক্রান্তের শেষ ঘুঁটিটি চালল, তখন অনিকের পুরো পৃথিবীটাই উলটপালট হয়ে যায়। অফিসের এক সাধারণ দিনে রাতুল যখন এই বিন্দাস বুয়াকে আসল সালিমা হিসেবে সবার সামনে হাজির করে মেঘলাকে বস্তির মেয়ে বলে চরম অপমান করে এবং ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়, তখন অনিকের সরল বিশ্বাস এক নিমিষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মেঘলার মতো এক আত্মবিশ্বাসী নারীর এই আকস্মিক পতন এবং চোখের জল অনিকের ভেতরের ঘুমন্ত বিবেককে এক প্রচণ্ড ধাক্কা দেয়। মেঘলা যখন তার বাবার দেওয়া রাজত্ব, সম্মান এবং সম্পত্তি হারিয়ে এক জীর্ণ কুটিরে এসে আশ্রয় নেয়, তখন অনিক তার দীর্ঘদিনের বন্ধুত্ব ও সামাজিক সমস্ত হিসাব নিকাশ এক পাশে সরিয়ে রেখে মেঘলার পাশে গিয়ে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নেয়। মেঘলার সেই সাধারণ বাড়িতে অনিকের আগমন কেবল কোনো সান্ত্বনা ছিল না, তা ছিল এক নতুন যুদ্ধের ঘোষণা। মেঘলা অপমানের তীব্রতায় নিজেকে গুটিয়ে নিলেও অনিকের চোখের ভেতরের সততা দেখে তাকে ভালোবেসে নিজের হাতে রান্না করে খাওয়ায়। এই সাধারণ আতিথেয়তার আড়ালে তাদের দুজনের মধ্যে তৈরি হয় এক দীর্ঘমেয়াদী লড়াইয়ের অটুট বন্ধন ও গভীর নির্ভরতা। অনিক মেঘলার চোখের জলের দিকে তাকিয়ে নিজের মনে শপথ নেয় যে এই জঘন্য অন্যায়ের শেষ সে দেখেই ছাড়বে। এই বিন্দাস বুয়া যে রাতুলের সাজানো এক পুতুল এবং মেঘলাই যে এই রাজত্বের আসল মালিক, তা সে পৃথিবীর বুকে প্রমাণ করবেই। ইতিহাসের বর্তমান মোড়টি অত্যন্ত সংবেদনশীল। রাতুল এখন মেঘলাকে খালি হাতে তাড়িয়ে দিয়ে নিজেকে অপরাজেয় ভাবছে এবং চরম ফুরফুরে মেজাজে অফিসের প্রধান চেয়ারে বসে রাজত্ব উপভোগ করছে। সে ভাবছে তার এই জালিয়াতি এত নিখুঁত যে দেশের কোনো আইন বা মানুষের পক্ষে তা ধরা অসম্ভব। কিন্তু রাতুল এটা জানে না যে অনিক এখন আর আবেগের বশে কোনো ভুল পদক্ষেপ নেবে না। অনেক অত্যন্ত ঠান্ডা মাথায় গোপনে এই নকল সালিমার আসল পরিচয়, তার অতীত জীবন এবং রাতুলের সাথে তার আর্থিক লেনদেনের সমস্ত গোপন প্রমাণ হাতে নাতে ধরার মিশনে নেমেছে। অনেক এমন এক মাস্টার প্ল্যান তৈরি করছে যা দিয়ে রাতুলের এই মিথ্যার ইমারত এক ফুৎকারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রাতুলও নিজেকে বাঁচাতে আরও বড় কোনো নোংরা চাল চালার চেষ্টা করবে। কিন্তু এই দীর্ঘ কাহিনীর শেষ কথা এটাই যে মেঘলা যদি তার রাজত্ব ফিরে পায়, তবে তা সম্ভব কেবল অনিকের এই জান প্রাণ লড়াই, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং চরম আত্মত্যাগের মধ্য দিয়েই। দ্বন্দ্বের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল একটি সাধারণ পারিবারিক বা রোম্যান্টিক গল্প নয়, বরং এটি মানুষের ভেতরের চরম লোভ, ক্ষমতার অপব্যবহার, নিখুঁত জালিয়াতি এবং তার বিপরীতে দাঁড়িয়ে এক নিঃস্বার্থ ভালোবাসার দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। গল্পের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে মেঘলা নামের এক স্বাধীনচেতা, আত্মবিশ্বাসী নারীর জীবনের উত্থান পতন এবং অনিক নামের এক যুবকের সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে চরম আত্মত্যাগের ইতিহাসের ওপর। এই পুরো কাহিনীর পেছনের প্রতিটি ঘটনা, প্রতিটি চরিত্রের মানসিক বিবর্তন এবং একে অপরের বিরুদ্ধে চালিত নিখুঁত চালগুলো বিশ্লেষণ করলে এক বিশাল ও জটিল সমীকরণ সামনে আসে, যা এই নাটকের গল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
শুরু থেকেই যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তবে দেখব মেঘলার যে বিশাল কর্পোরেট সাম্রাজ্য, যে রাজত্ব এবং তার বাবা রেখে যাওয়া যে বিপুল সম্পত্তি, সেটার একক এবং প্রকৃত মালিক কিন্তু মেঘলাই। মেঘলা তার যোগ্যতা বলে এবং পারিবারিক ঐতিহ্যের সূত্রে এই বিশাল রাজত্বের সিংহাসনে বসেছিল। অফিসের প্রতিটি কর্মকর্তা, কর্মচারী এবং বাইরের ব্যবসায়ী সমাজ মেঘলাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার চোখে দেখত। মেঘলা নিজেও তার এই রাজত্বকে পরম যত্নে আগলে রেখেছিল এবং সে কখনো কল্পনাও করতে পারেনি যে তার এই সাজানো গোছানো সাম্রাজ্যের ঠিক পেছনের অন্ধকার গলিতে তাকে ধ্বংস করার জন্য এক জঘন্য চক্রান্তের জাল বোনা হচ্ছে। মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু যে তার সবচেয়ে কাছের মানুষগুলোর মধ্যেই লুকিয়ে থাকে, মেঘলার জীবনের ইতিহাস তার সবচেয়ে বড় প্রমাণ। এই কাহিনীর সবচেয়ে অন্ধকার এবং খল চরিত্রটি হল রাতুল। রাতুল এমন একজন মানুষ যার পুরো জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে কোনো উপায়ে হোক মেঘলার এই বিশাল সম্পত্তি আর ক্ষমতা নিজের দখলে নেওয়া। মেঘলার প্রতি তার কোনোদিন কোনো সত্যিকারের ভালোবাসা, সহানুভূতি বা শ্রদ্ধা ছিল না। সে মেঘলার এই বিশাল সাম্রাজ্যের ওপর শকুন দৃষ্টি ফেলে রেখেছিল অনেক আগে থেকেই। রাতুল খুব ভালো করেই জানত যে মেঘলা কোনো সাধারণ বা দুর্বল মনের মেয়ে নয় যে তাকে ভয় দেখিয়ে বা সাধারণ কোনো চাল চেলে এই রাজত্ব থেকে উচ্ছেদ করা যাবে। মেঘলাকে যদি তার নিজের সাম্রাজ্য থেকে পুরোপুরি হটিয়ে দিতে হয় তবে এমন এক দীর্ঘমেয়াদী এবং নিখুঁত জালিয়াতির আশ্রয় নিতে হবে যা দেশের প্রচলিত আইন এবং সাধারণ মানুষের বুদ্ধিমত্তাকে এক নিমেষে বোকা বানিয়ে দিতে পারে। এই ভাবনার জায়গা থেকেই রাতুল পর্দার আড়ালে তার সেই কুখ্যাত মাস্টার প্ল্যান তৈরি করতে শুরু করে, যা এই নাটকের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রাতুল সমাজের একদম নিচু স্তর থেকে খুঁজে বের করে এক বিন্দাস স্বভাবের বুয়াকে। এই সাধারণ বুয়াটিকে রাতুল তার চক্রান্তের মূল ঘুঁটি হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সেই বুয়াকে বিপুল পরিমাণ টাকার লোভ দেখায়, বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেয় এবং ভবিষ্যতের এক সুরক্ষিত জীবনের স্বপ্ন দেখায়। টাকার লোভে অন্ধ হয়ে সেই বুয়াও রাতুলের এই নোংরা খেলায় যোগ দিতে রাজি হয়ে যায়। এরপর শুরু হয় রাতুলের নিখুঁত গ্রুমিং প্রসেস। রাতুল মাসের পর মাস ধরে এই সাধারণ বুয়াকে সালিমা চরিত্রে রূপান্তর করার জন্য কঠোর প্রশিক্ষণ দেয়। কিভাবে কথা বলতে হবে, কিভাবে কর্পোরেট জগতের মানুষের সাথে মিশতে হবে, কিভাবে সালিমা চরিত্রের আভিজাত্য ফুটিয়ে তুলতে হবে, সবকিছু রাতুল তাকে হাতে কলমে শিখিয়ে নেয়। শুধু চরিত্র তৈরি করাই রাতুলের লক্ষ্য ছিল না, সে আইনি সমস্ত দিকও পাকা করে ফেলে। রাতুল অফিসের ভেতরের কিছু লোভী কর্মকর্তা ও কর্মচারীকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের দলে টানে। তাদের সাহায্যে সে অফিসের অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যাংকের কাগজপত্র এবং মেঘলার বাবার আমলের কিছু দলিল দস্তাবেজ জালিয়াতি করে এক ভুয়া কাগজের পাহাড় তৈরি করে। এই সমস্ত ভুয়া কাগজপত্রে রাতুল এমনভাবে প্রমাণ তৈরি করে যাতে আইনিভাবে সালিমা নামের এই চরিত্রটিকেই মেঘলার পুরো সম্পত্তির আসল মালিক হিসেবে দেখানো যায়। রাতুল এই পুরো প্রক্রিয়াটি এত গোপনীয়তা এবং নিখুঁতভাবে সম্পন্ন করেছিল যে বাইরের কোনো মানুষের পক্ষে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো সুযোগ ছিল না। সত্যকে আড়াল করে এক বিশাল মিথ্যার ইমারত তৈরি করা হয়েছিল মেঘলার অজান্তেই। এই কাহিনীর ইতিহাসের সবচেয়ে করুণ এবং ট্র্যাজিক দিকটি হল অনিকের অবস্থান। অনিক চরিত্রটি শুরু থেকেই অত্যন্ত সরল, সৎ এবং ন্যায়ের পক্ষে থাকা এক আদর্শ যুবকের প্রতিচ্ছবি। সে রাতুলকে নিজের একজন অত্যন্ত বিশ্বস্ত মানুষ এবং বন্ধু হিসেবে জানত। অনেক সরল মনে চারপাশের পৃথিবীকে যেভাবে দেখত, সে কখনো ভাবতেও পারেনি যে তার এত কাছের মানুষ রাতুল পেছনের দরজা দিয়ে এত বড় একটা জঘন্য জালিয়াতির জাল বুনে চলেছে। অনিককে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাকে এক বিন্দু টের পেতে না দিয়ে রাতুল একের পর এক ঘুঁটি চেলে গেছে। অনিক যখন নিজের মতো করে অফিসের কাজ সামলানো এবং মেঘলার সাথে এক সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছিল, ঠিক সেই সময়টাতে রাতুল তার চক্রান্তের শেষ ধাপটি বাস্তবায়নের জন্য প্রস্তুত হচ্ছিল। অনিকের এই সরলতা এবং অজ্ঞতাকে রাতুল তার নিজের স্বার্থে এক বিশাল অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। যখন রাতুলের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় তখন সে তার জীবনের সবচেয়ে বড় এবং নোংরা চালটি সবার সামনে নিয়ে আসে। অফিসের এক সাধারণ দিনে যেখানে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, রাতুল হঠাৎ করেই সেই সাজানো বিন্দাস বুয়াকে আসল সালিমা হিসেবে সবার সামনে হাজির করে। রাতুল কেবল এই নকল চরিত্রটিকে মেঘলার মুখোমুখি দাঁড় করালেই ক্ষান্ত হয়নি, বরং সে অত্যন্ত জঘন্যভাবে মেঘলার আত্মসম্মানে আঘাত করে। সে মেঘলাকে সবার সামনে বস্তির
মেয়ে বলে সম্বোধন করে। একজন স্বাধীনচেতা মর্যাদাবান নারী যে এতদিন এই অফিসের সর্বেসর্বা ছিল, তাকে নিজের বাবার তৈরি করা অফিস থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে নথিপত্র থেকে তার নাম মুছে ফেলে একদম ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এই আকস্মিক পতন এবং চরম অপমান মেঘলার জীবনের একেবারে ব্যাট।